ট্রেনের দুপাশ থেকে লোকজন ধুপধাপ করে না নামলে বুঝতেই পারতাম না যে এটা কোন স্টেশন। পাশে বসে থাকা একজন ভদ্রলোককে ডেকে আমার গন্তব্য স্টেশনের নাম করে তার দূরত্ব জানতে চাওয়ায় তিনি উত্তর দিলেন, না না, সে তো ঠিক এর পরেই, কিন্তু গাড়ি মনে হয় আজকে আর আগে যাবে না। কিছু একটা গন্ডগোল হয়েছে। সে কি কথা? তাহলে এখন উপায়? উপায় বলতে স্টেশন থেকে বেরিয়ে দেখুন, যদি কোনো রিক্সা পান তো ভালো, আর যদি না পান তাহলে বাকি পথটা আপনাকে হেঁটে যেতে হবে। আর যদি কপাল খুব ভালো থাকে তাহলে এই গাড়ি এগোতে পারে আবার। বলেই ভদ্রলোক ঝপাত করে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে গেলেন। আমিও অগত্যা সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম। স্টেশন বটে একখানা, বগির সবকটা সিঁড়ি নামার পরেও মাটিতে পা রাখার জন্য লাফ দিতে হয়। দুদিকে তাকিয়ে যত দূর চোখ যায় তাতে কোনো ছাউনি বা টিকিট ঘরের লেশ মাত্র নেই। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম সারা দিনে দুপুর 12টার সময় একটা মাত্র লোকাল ট্রেন থামে এখানে, তাই স্টেশনের এই দুর্গতি। লাইনের ওপর দিয়ে দ্রুত হেঁটে যাওয়া একজন ছোটখাটো চেহারার মানুষকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, কোন দিকে গেলে সুবিধা হবে বলতে পারবেন? আমি বালিপুর যাব। এখানে নতুন বুঝি? তা যে কোনো একদিকে গেলেই হলো, এখানে উত্তর দক্ষিণ সবই সমান। মনে মনে ভাবলাম লোকটা পাগল নাকি। আমাকে তো আরও বেশি দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে গেলেন। স্টেশনটা খুবই ছোট, কাজেই কয়েক হাত এগোতেই সরু একটা মাটির রাস্তা ডান দিকে নেমে গেছে। আমি সেটার মুখে দাঁড়িয়ে একবার এদিক ওদিক তাকালাম। বিপরীত দিক থেকে একজন বয়স্ক লোককে এগিয়ে আসতে দেখে প্রশ্ন করলাম, আচ্ছা বালিপুর যাওয়ার রাস্তাটা কি এটা? আসলে আমাকে আজ রাতের মধ্যে ওখানে পৌঁছতে হবে। এখানকার তো কিছুই চিনি না, যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। ভদ্রলোক কপালে চিন্তার ভাঁজ ফেলে উত্তর দিলেন, বালিপুর তো পরের গ্রাম, সে তো অনেকটা পথ। তাছাড়া রাতের বেলা গ্রামের পথে ঘাটে লোকজন তো থাকে না বললেই চলে। তার উপরে তুমি বলছ এখানকার কিছুই নাকি চেনো না। আমি বলি কি, রাতটুকু এখানে কাটলে কালকে সকালে গেলে হতো না? কথাটা যে ভদ্রলোক মন্দ বলেননি সেটা যে কেউ স্বীকার করবে, কিন্তু আমি নিরুপায়। আসলে আমার কোনো উপায় নেই। আজ রাতের মধ্যে ওখানে না যেতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। তাই যদি রাস্তাটা একটু বলে দেন। ঠিক আছে, হ্যাঁ। ও জায়গায় গিয়ে যাও। প্রায় ঘন্টা খানিক যাওয়ার পর দেখবে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। তুমি ডান দিকের রাস্তাটায় যাবে, ভুলেও যেন বাঁ দিকে যেও না, ওটা শ্মশানের দিকে গেছে। ডান দিকের রাস্তা ধরে আরো ঘন্টা খানিক হাঁটলে খেয়াঘাট, খেয়া পিয়লেই বালিপুর। যদি কপালু ভালো থাকে তাহলে ঘাটে মাঝি পাবে, আর তাহা না হলে সারা রাত ওখানেই কাটাবে। এটাই বালিপুর যাওয়ার সবচেয়ে সিধে পথ। অন্য একটা রাস্তা আছে বটে, তবে সেটা ধরলে মাঝরাতের আগে পৌঁছতে পারবে না। আমি ভদ্রলোককে নমস্কার জানিয়ে বিদায় নিতে যাব, এমন সময় উনি আবার বললেন, তোমাকে একটা পথ বলি মামা। ডান দিকের রাস্তা ধরে যাওয়ার সময় যদি পেছন থেকে কোনো মহিলার গলা শুনতে পাও, ভুল করেও সাড়া দেবে না বা পিছনে ঘুরে তাকাবে না। হাসি কান্না যে কোনো ছলনায় সে করুক না কেন, তুমি হাঁটা থামাবে না।
কথাটা মনে থাকে যেন। আমি চলতে শুরু করলাম। মনে মনে ভাবলাম সব মিলিয়ে মিশিয়ে 2 ঘন্টার হাঁটা পথ। তারপর খেয়া পেরোলেই বালিপুর। কাজে রাত 9টার মধ্যে ঠিক পৌঁছে যাব। সেই ভদ্রলোকের কথা মতো প্রায় 1 ঘন্টা পথ চলার পর দেখলাম রাস্তাটা সত্যি দুভাগে ভাগ হয়ে গেছে। আমাকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। প্রকৃতি ততক্ষণে অন্ধকারে গা ঢাকা দিয়েছে। ট্রেনটা গন্ডগোল না করলে এতক্ষণে হয়তো বালিপুর পৌঁছে যেতাম, কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? রাস্তাটার ঠিক মুখেই ঘুমটি মতো একটা চায়ের দোকান রয়েছে। মনে মনে ভাবলাম সবেমাত্র সন্ধ্যা পেরিয়েছে, আর তো মাত্র 1 ঘন্টার হাঁটা পথ, তারপরেই নদী। কাজেই এখানে কিছুক্ষণ বসে 1 কাপ চা খাওয়া যেতেই পারে। অনেকক্ষণ ধরেই বেশ খিদে পেয়েছে। ও দাদা, বলছি 1 কাপ চা হবে নাকি? তা রাতের অন্ধকারে কোথায় যাওয়া হবে? এর আগে তো এখানে দেখিনি কখনো। তা নতুন নাকি? বাবা, 1 কাপ চায়ের জন্য এত প্রশ্ন! যদি রাতের খাবার চাইতাম তাহলে তো পূর্বপুরুষের পরিচয় জানতে চাইতো। খেয়াঘাটের দিকে যাব। বালিপুর যেতে হবে আজ রাতেই। ট্রেনটা এমন ব্যাগরা দিল, দোকানদার দিমু দিবু উনুনটার দিকে এক দৃষ্টে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। আমি ওনার ভাবনায় চির ধরিয়ে বললাম, চা কি পাওয়া যাবে না, নাকি আমি রওনা দেব? মুখে কোনো কথা না বলে লোকটা 1 ভার চা আর 2টো লেরো বিস্কুট এনে আমার হাতে দিলেন। পাশের থাঙে দাঁড়িয়ে রয়েছে দেখে আমি বললাম, কিছু বলবেন? কত হলো? দামের কথা বলছি না, যদি কিছু মনে না করেন তাহলে একটা অন্য কথা বলি। বলে, বলছিলাম কি, এই গ্রামে যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে আপনি বরং আমার ঘরে চলেন। আজ রাতটা একটু কষ্ট করে কাটিয়ে কাল সকালে না হয় পথ ধরবেন, কেমন? রাতের বেলা আর ওই টিয়া ঘাটে গিয়ে কাজ নেই। চায়ের দাম মেটাতে মেটাতে দোকানদারকে বললাম, আর চিন্তা নেই, আমি ঠিক পৌঁছে যাব। আমার অদৃষ্ট হয়তো আমাকে আরও একবার সাবধান করতে চেয়েছিলেন, কিন্তু আমি এবারও সেটা উপেক্ষা করে এগোতে লাগলাম। এতক্ষণ আমি যে রাস্তাটা পার করে এলাম
সেখানে কোথাও কোথাও তো একটা মাটির বাড়ি, গোয়াল ঘর, পথের ধারে বিচালি আর বাঁশ দিয়ে বানানো রোয়াক চোখে পড়ছিল। কিন্তু এই রাস্তাটাতে ঘরবাড়ি জনপ্রাণী দূরের কথা, পথে ঘাটে কুকুর বা ঝোপঝাড়ে একটা জোনাকিরও দেখা নেই। গ্রামে কলকাতার মতো আকাশ ছোঁয়া অট্টালিকা না থাকায় চাঁদের আলোয় চরাচর সহজেই ডুব দিতে পারে। কাজেই পথ চলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কতক্ষণ ধরে হাঁটছি কে জানে। হঠাৎ আমার ঠিক পেছনে খুব দ্রুত কেউ ছুটে আসছে মনে হলো। শব্দটা যেন দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। এই যে শুনছেন, আপনাকে বলছি একটু দাঁড়ান না, দয়া করে একবার দাঁড়ান। এই যে শুনছেন, আপনাকে বলছি। স্টেশনের ধারে বয়স্ক ভদ্রলোক বলেছিলেন, কোনো মহিলার কান্না বা হাসির শব্দে আমি যেন পেছন ফিরে না তাকাই। কিন্তু এত রাতে কোনো মহিলা যখন বিপদে পড়ে সাহায্য প্রার্থনা করে, তখন সেই ডাকে সাড়া না দেওয়াটা নিহাত অভদ্রতা। কাজে থামা উচিত। কথায় বলে, বিপদকালে বুদ্ধি নাশ। আমারও হয়েছে সেই অবস্থা। আমি শুধু দাঁড়ালামই না, পেছন ফিরে চাইলাম। দেখলাম আমার থেকে মাত্র 2.5 হাতের ব্যবধানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এক হাত ধাউস ঘোমটার আড়ালে ঢাকা পড়েছে তার মুখ। কিন্তু আশ্চর্য, মহিলাটি আমার এত কাছে কখন এলো সেটাই তো টের পেলাম না। তার কণ্ঠস্বর বেশ দূর থেকেই আসছিল। আমি বললাম, আপনি কি আমায় ডাকছিলেন? কিছু বলবেন? বলছিলাম কি, আমি ওই খেয়াঘাটের দিকেই যাব। অন্ধকারে পথ চলতে খুব ভয় করে। আমাকে যদি আপনার সাথে নেন খুব ভালো হয় তাহলে। সে না হয় নিলাম, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি ওই দিকেই যাচ্ছি? ভারে, আপনি তোর চায়ের দোকানেই বলছিলেন, তখনই শুনেছি। চায়ের দোকানে আপনি ছিলেন নাকি? কই, দেখতে পাইনি তো। বারে, আমি আপনাকে দেখতে পেলেই যে আপনিও আমাকে দেখতে পাবেন তার তো কোনো মানে নেই। আমাকে সবাই দেখতে পায় না, কেউ কেউ যদিও পায়, এই যেমন আপনি পেলেন। মহিলাটির কথাবার্তা অসঙ্গত হলেও গলার স্বরে কিছু একটা আছে। কথা বলতে ভালো লাগে। মায়া হলো আমার। এমন একজন অশক্ত মেয়ে মানুষকে রাতের অন্ধকারে কোন বাড়ির লোক ছেড়ে দেয়? মানুষ না অন্য কিছু তারা, কে জানে। কেন জানি না, আমি বারণ করতে পারলাম না। সঙ্গে নিলাম তাকে।
তো আপনি থাকেন কোথায়? এত রাতে একা কেন বেরিয়েছেন? আপনার বাড়ির লোক আপনাকে আটকাল না? আমি যে কখন কোথায় থাকি আমি নিজেও তা জানি না। আর বাড়ির লোকের কথা বলছেন, তারা তো আমার নাগালই পায় না। কেন নাগাল পায় না কেন? মহিলাটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমিও আর কথা বাড়ালাম না। প্রকৃতি যে কখন কোন রূপ ধারণ করে তা বোঝা যায়। যে চাঁদের আলোয় ছিল পথ চলার একমাত্র ভরসা, একরাশ কালো মেঘের কৃপায় তা থেকে ক্রমশ বঞ্চিত হতে চলেছি। এবার ঝড় তুফান কিছু একটা এসে উপস্থিত হলে খেয়া পারাপার দুরস্ত, এমন খোলা জায়গা দিয়ে পথ চলাও দায় হবে। আকাশের অবস্থা তো সুবিধা ঠেকছে না, একটু তাড়াতাড়ি পা চালাতে হবে আমাদের। হঠাৎ বৃষ্টি নামলে দাঁড়ানোর মতো জায়গা কিন্তু পাওয়া যাবে না। ই আবার নতুন কথা কি? টগরি যেদিন নদীতে নামে সেদিন নদীতে ঝড় ওঠে, নদী সেদিন রক্ত চায়। জলের নিচে ওই চার পেজিকগুলো সব ছুটে আসে। চার পেয়ে জীব মানে? বারে, ঘড়িয়ালের নাম শোনেননি? সর্বনাশ, এসব কি বলছে মহিলাটি? শেষ পর্যন্ত কুমিরের পেটে যেতে হবে নাকি? আর এমন করে বলছে যেন কুমির নয়, বাড়ির পোষা বেড়াল। আমাকে দেখলেই ল্যাজ গুটিয়ে পায়ের কাছে এসে বসে থাকবে। আমার ভাবনায় চিড় ধরিয়ে আকাশে সুতোর মতো বিদ্যুতের ঝলক দেখা দিল। সাথে ঝোড়ো হাওয়া এবং তার তীব্রতা এতটাই বেশি যে সেটা ঠেলে সামনে এগিয়ে যাওয়া কঠিন। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা রাস্তার দুপাশে নেই। কোনো গাছের নিচে দাঁড়ালে শুকনো ডাল ভেঙে মাথায় পড়লে আর রক্ষে থাকবে না। আরও কিছুটা এগিয়ে যেতে একটা ভাঙা টালির ছাউনির মতো আমার চোখে পড়ল। সেটা এমন অবস্থা যে এই মুহূর্তে তার তলায় দাঁড়ানো গেলেও বৃষ্টি নামলে কি হয় বলা মুশকিল। তখনকার মতো ছুটে গিয়ে তার তলায় ঢুকলাম। দেখতে দেখতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। ভাঙাচোরা টালির ছাউনিতে অনেকটা বৃষ্টি আটকালেও কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে একেবারে কাক ভেজা হয়ে গেলাম। মহিলার মাথার সামনে এক হাত ঘোমটাটা ভিজে একেবারে মুখের সাথে লেপটে গেছে। হঠাৎ সে আমায় বলল, এই অন্ধকারে পথ চলতে যখন এতই অসুবিধে, তখন বাক্সের ভিতর থেকে টর্চটা তো একটু বের করে নিলেই পারেন। ঠিকই তো, গ্রামে আসছি শুনে জেঠিমা একটা টর্চ ভরে দিয়েছিলেন। এতক্ষণ সেটা বেমালুম ভুলেই গেছিলাম। কিন্তু এক মিনিট, এই মহিলা টর্চের ব্যাপারে জানলো কি করে? হাত গুনতে জানে নাকি? যাই হোক, আখেরে সে আমার উপকারই করেছে। আমি টর্চটা বের করে জ্বালালাম, কিন্তু এ কি, মহিলার মুখের সাথে লেপ্টে থাকা ঘোমটাটা রক্তে লাল হয়ে উঠেছে। এ কি, আপনার মুখ দিয়ে তো রক্ত পড়ছে। কি করে হলো এসব? কখন হলো? আমার মুখের কথা শেষ না হতেই কোথা থেকে একটা দমকা হাওয়ায় এসে উড়িয়ে দিয়ে গেল তার ঘোমটাখানা। সাথে সাথে একটা পৈশাচিক হাসিতে ভেসে গেল চরাচর।
আমার চোখের সামনে তখন এক ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখ, চোখের মণি দুটো যেন কেউ খুঁচিয়ে ঠেলে বের করে নিয়ে এসেছে। আমি ডোগরি, রাতে পথে কেউ আসে না, আসলেও বেঁচে কেউ ফেরে না। ডোগরি কাউকে ফিরতে দেয় না। এতবার সাবধান করার পরেও কেন এলি এখানে? বেটা ছেলের প্রাণ কিন্তু আমার সহ্য হয় না। টর্চটা হাত থেকে মাটিতে পড়ে গেল আমার। সেটাকে মাটি থেকে তোলার মতো শক্তি বা বুদ্ধি কোনোটাই তখন নেই। ছুটে বেড়াতে শুরু করলো। প্রচণ্ড ধাক্কায় সে আমাকে মাটিতে ফেলে দিল।